যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো, আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো। নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না। পশ্চিমবঙ্গে 2026-এর যে নির্বাচন হতে চলেছে সেটাতে এসআইআর, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, শুভেন্দু অধিকারী যে একটা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে, এই সব কিছুর থেকে যদি বড় প্রাপ্তি, মানে আমি প্রাপ্তি বলবো, নির্বাচনে তো প্রাপ্তি হয়, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, সব থেকে বড় যেটা প্রাপ্তি, যেটা হিন্দুর জন্য মারাত্মকভাবে একটা ভয়ানক দিক হতে চলেছে, সেই প্রাপ্তি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে মুসলিম কেন্দ্রিক রাজনীতি হচ্ছে। মুসলিম কেন্দ্রিক রাজনীতি বলতে এটা কিন্তু ওই একটা পার্টিতে এরকম মুসলমান ওরকম মুসলমান সেরকম নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলমানরাই প্রাধান্য পাচ্ছে, মুসলমান মুখ উঠে আসছে। চ্যানেলগুলি, সে রিপাবলিক বলুন, এবিপি আনন্দ বলুন, সেই মুসলিম মুখকে মানুষের সামনে এক ধরনের ঘুরিয়ে হলেও মাসিহা রূপে প্রেজেন্ট করছে। ঠিক 1946-এর সময় যে প্যাটার্নটা দেখা গেছিল গ্রেট ক্যালকাটা কিলিংয়ের আগে, হুসেন সোহরাওয়ার্দী, জ্যোতি বসু, শেখ মুজিব, ঠিক সেই প্যাটার্ন আমি তো বলবো যে আরো ভয়ানকভাবে পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি। কারণ পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে রাজনীতি কিন্তু হুমায়ুন কবির, রাজনীতির আলোচনা মানে হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম, প্রতিকুর রহমান, নওশাদ সিদ্দিকী এবং তার সাথে মিম, এই কেন্দ্রিক খুব সুচতুরভাবে পশ্চিমবঙ্গের বুকে এদেরকেই, এই হুমায়ুন কবির, এই প্রতিকুর রহমান, নওশাদ সিদ্দিকী, মিমের যারা আছে, এবং সর্বোপরি শেষ পাতের চাটনি রূপে মোহাম্মদ সেলিম, এদেরকেই কিন্তু পুশ করা হচ্ছে মুখ হিসেবে। এবং ব্যাকসিটে কিছুটা হলেও কিন্তু এখন ব্যাকসিটে শুভেন্দু অধিকারী বলুন, অধীর রঞ্জন চৌধুরী বলুন, সুজন চক্রবর্তী বলুন, শতরূপ বলুন, তৃণমূল কংগ্রেসের মদন মিত্র বলুন, তারপরে তৃণমূল কংগ্রেসের আর যারা হেভিওয়েট নেতা আছে, তারা কিন্তু এক প্রকার ব্যাকসিটে চলে গেছে। পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিটা কিন্তু এখন এই হুমায়ুন কবির, বিশেষ করে হুমায়ুন কবির আসার পরে কিন্তু একটা ট্রেন্ড সেট করতে পেরেছে অত্যন্ত সুচতুরভাবে। এবারে আপনারা যেটা প্রথমেই উল্লসিত হয়েছিলেন যে হুমায়ুন কবির আসার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কড়া টেক্কা দেবে, এবং হুমায়ুন কবিরের হাত ধরে হয়তো হুমায়ুন কবির হয়তো মিমের সাথে, মানে এটা আমি বলছি আপনাদের ফেসবুকের যারা পণ্ডিত আছে, হোয়াটসঅ্যাপের যারা পণ্ডিত আছে, এবং তার সাথে আপনাদের যে পছন্দের যে সব ইউটিউব চ্যানেল, তাদের যে সেই চ্যানেলের যে সব পণ্ডিতরা আছে, রাজনৈতিক বিশেষজ্ঞরা আছে, যারা জমিতে কোনোদিনও নেমে মানুষের পালস বোঝার চেষ্টা করেছে কিনা আমার খুব ডাউট আছে, তো তারা একটা ন্যারেটিভ তৈরি করছিল যে এবারে মমতার জন্য কঠিন ঠাই। হুমায়ুন কবির এসে গেছে, হুমায়ুন কবিরের আসাদুদ্দিন ওয়েসির থেকে, আসাদুদ্দিন ওয়েসি বলছি, নওশাদ সিদ্দিকীর থেকে হুমায়ুন কবিরের অ্যাপিল অনেক বেশি। নওশাদ সিদ্দিকী ওই ভাঙর ওইটুকুর মধ্যেই, এবং সেখানেও সে মানে এখনো পর্যন্ত বাচ্চা ছেলেই হয়ে আছে, স্বাবলম্বী হতে পারেনি। সেখানে হুমায়ুন কবির কড়া টক্কর দেবে। হুমায়ুন কবিরের মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরো বঙ্গ সমাজে একটা অ্যাপিল আছে। বাবরি মসজিদের কল দেওয়াতে সমস্ত মুসলমান সমাজ কিভাবে হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালো, তাহলে ভোট হুমায়ুন কবিরের দিকে, মুসলমান ভোট হুমায়ুন কবিরের দিকে চলে যাবে। তৃণমূলের তো মেন ভোটই হচ্ছে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট যদি আজকে হুমায়ুন কবিরের দিকে চলে যায় তাহলে তৃণমূল ধসে যাবে, সেই সুযোগে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় এসে যাবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল। কিন্তু আমার মনে হয় না হুমায়ুন কবির নিজে ব্যক্তিগতভাবে, মানে আমরা আগে থেকেই বলছিলাম জাতির কথাটা তো শেষ পর্যন্ত তো সবাই, কিছু লোক হলেও শোনে,
যখন দেখে যে তাদের পণ্ডিতদের চ্যানেলদের প্রেডিকশন মিলছে না। তো আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে মুসলমান কিন্তু এত বোকা রাজনীতি করে না, কারণ মুসলমানের কাছে রাজনীতি হচ্ছে গায়ের জামা, গায়ের চামড়া না। সেই জন্যই কিন্তু আব্দুল রেজ্জাক মোল্লা, বারবারই বলি যে রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, আব্দুল রেজ্জাক মোল্লা দেখিয়ে দিয়েছে কিভাবে মুসলমান তার কমের জন্য, দেখুন রাজনীতি এখন কিন্তু ওই উন্নয়ন হলো না, রাস্তা হলো না, লক্ষ্মীশ্রী, পথশ্রী, যুবশ্রী এইসব নয়, উন্নয়ন হচ্ছে, রাজনীতি হচ্ছে কমের রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে, যেটা রেজ্জাক মোল্লা কিন্তু শুরু করেছিল। যে মানুষটা মমতাকে বলেছিল কালীঘাটের ময়না ভালো কথা কয় না, সেই কিন্তু আগামী দিনের মমতার মন্ত্রিসভায় ঢোকে এবং দাপটের সাথে রাজনীতি করে। কেন করে? তার কমের জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতাকে ভালোবেসে সে রাজনীতি তৃণমূল করেনি, সে তার কমের জন্য তৃণমূল করেছে। ফিরহাদ হাকিম মমতাকে ভালোবেসে করে না, এবং আমরা এটাও জানি যে প্রথম দিকে যখন মমতা ফিরহাদ হাকিমকে টিকিট দেয়নি, মমতার বাড়ির সামনে ইট পাটকেল ছোড়া অনেক কিছুই হয়েছিল ফিরহাদ হাকিমের দ্বারা। তো সেই ফিরহাদ হাকিমও কিন্তু আজকে কমের জন্য। এইবারে যেটা বলছিলাম যে মুসলমান রাজনীতিকে গায়ে জামা বানায়, আর হিন্দুরা, সে যে দলেরই হোক, বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, হিন্দুরা হচ্ছে গায়ের চামড়া বানাতে ভালোবাসে। তো আজকে সেখানে মুসলমানরা যদি আজকে দেখে যে না, আমরা হুমায়ুন কবিরকে চলো ঢেলে ভোট দিই, দিয়ে মমতাকে হারিয়ে দিই, এবং সেই সুযোগে বিজেপি এখানে পুরো হিন্দু ভোটটা, মানে ম্যাসিভ পোলারাইজেশন, মানে যেটা বলা হচ্ছে এটা হুমায়ুন কবিরকে নাকি বিজেপি প্রজেক্ট করছিল, জানি না, মানে এই ইয়েগুলো, এই কি জানো, ইউটিউব যে এইসব চ্যানেলের যারা আপনাদের পেটোয়া, মানে টাকা পয়সা তো ভালোই পায়, কিন্তু তারপরেও এত সস্তা দামের গঞ্জিকা কেন সেবন করে তারা আমি জানি না। বলছিল যে, এবং তার সাথে ফেসবুকের পণ্ডিতরাও আছে, তাদেরও বোধহয় এখন মাকুদের ট্রেন্ডটাই ধরেছে, সস্তা দরের গঞ্জিকা সেবন করে বলা যে বিজেপি নাকি হুমায়ুন কবিরকে প্রজেক্ট করছে, যাতে হুমায়ুন কবির তৃণমূলের মুসলমান ভোট ভেঙে নিতে পারে এবং সেই সুযোগে বিজেপি ক্ষমতায় চলে আসবে। মুসলমানকে আপনারা এতটা বোকা ভাবেন? যেটা বলছিলাম যে আজকে হুমায়ুন কবির মুসলমান ভোটটা কেটে নিল, তৃণমূল হেরে গেল, বিজেপি ক্ষমতায় চলে এলো, এবং এখানে কি হিন্দুদের একটা পুরো মানে দবদবা যাকে বলে, একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়ে গেল, যেখানে মুসলমানদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে যে দেখো ইউপি বলো, বিহার বলো, যে যে জায়গায় বিজেপি ক্ষমতায় আছে সেই জায়গায় মুসলমানের কি কঠিন পরিস্থিতি। সেটা 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 ঠিক হোক কি ভুল, সেই প্রোপাগ্যান্ডাটা কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানকে, এখানকার রাজনীতিবিদদের থেকেও বড় কথা হচ্ছে এখানকার বুদ্ধিজীবীরা বিক্রি করতে সফল হয়েছে, যে বিজেপি শাসিত রাজ্যে মুসলমান সুরক্ষিত নয়। তাহলে আপনারা কি করে ভাবেন, যেখানে আমরা দেখলাম যে কিছুদিন আগে উড়িষ্যাতে একটি মুসলিম যুবক, তাকে মানে বলা হচ্ছিল প্রথমে পিটিয়ে হত্যা, তারপরে কিন্তু দেখা গেছে তার মধ্যে অন্য অ্যাঙ্গেল আছে। সেইটাকে কেন্দ্র করে আজকে মালদাতে বেলডাঙাতে কি তাণ্ডব ঘটে গেল, মুর্শিদাবাদে বেলডাঙাতে কি তাণ্ডব ঘটে গেল। জি নিউজের এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি পর্যন্ত করা হলো, এবং সেখানে পুলিশ সুপার সানি রাজকুমার উল্টে সেই সাংবাদিকদের বলছে আপনারা এরকম মবের সামনে গিয়ে যখন প্রশ্ন করবেন, সেটা যেন এমন কোনো প্রশ্ন করবেন না যাতে মবের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লেগে যায়। তাহলে এতটা যেখানে মুসলমান অর্গানাইজ, এতটা রেজিমেন্টের, এতটা ফোকাসড, এবং এই যে প্রোপাগ্যান্ডা তৈরি হয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা সেফ নয়, দেখো কি করুণ পরিস্থিতি, উত্তরপ্রদেশ বলো, বিহার বলো, মধ্যপ্রদেশ বলো, মহারাষ্ট্র বলো, উড়িষ্যা বলো, সব জায়গাতে মুসলমানরা কোণঠাসা। তাহলে আপনারা কি করে ভেবে নিলেন যে বিজেপির কথায় হুমায়ুন কবির আলাদা রাজনৈতিক দল তৈরি করবে, এবং সেই আলাদা রাজনৈতিক দলে 90%, আমি ধরলাম 70% মুসলমান ভোট দিল, এবং সেই সুযোগে বিজেপি ভোট কাটাকাটিতে ক্ষমতায় চলে এলো, সেটা মুসলমান সমাজ করতে দেবে? এটা 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 আপনারা ভাবেন কি করে? মুসলমান কতটা চতুর দেখুন। এই হুমায়ুন কবির, যার এত মাস অ্যাপিল, যে বলছে ভাগীরথীতে হিন্দুদেরকে ভাসিয়ে দেবো কেটে, ইত্যাদি ইত্যাদি, সেই হুমায়ুন কবির যখন বিজেপির টিকিটে লড়তে গেছিল কি হয়েছিল? গোহারা হেরেছে। সারা পশ্চিমবঙ্গের মুসলমান ভোট ক্যাশ করার না, মানে কেবল ইলেকশনে হুমায়ুন কবিরকে বিজেপি যেখান থেকে প্রার্থী হিসেবে ইয়ে করেছিল, সেইখানেই হুমায়ুন কবির গোহারা হেরে গেছিল। হুমায়ুন কবির তো এত মাস অ্যাপিল ছিল, তাহলে হেরে গেল কেন? কারণ মুসলমান এটাই জানে যে যে ক্ষমতায় আছে, তৃণমূল এখন এই মুহূর্তে একটা স্ট্রং জায়গায় আছে, আর সব থেকে বড় কথা যে তৃণমূল হচ্ছে তথাকথিত সেকুলার দল, তথাকথিত সেকুলার দল, যারা
আমরা যা খুশি করে নিয়ে একান্ত যদি একেবারে চরম কিছু না করি, এখন চরম করলেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, বলে দিচ্ছে যে না, নামাজের সময় ওদের তো একটু উত্তেজনা হতেই পারে, শুক্রবার জুম্মাবারের দিন ওদের তো একটু উত্তেজনা হতে পারে। তা এরকম একটা শাসক দলকে ছেড়ে তারা বিজেপি প্রজেক্টেড হুমায়ুন কবিরকে কেন ভোট দেবে? বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে যে কটি ব্লকে মুসলমান সংখ্যা গুরু বা মুসলমানের ভোটে রাজনীতি নির্ভর করে, জেতা হারা নির্ভর করে পশ্চিমবঙ্গের বুকে, ধরে নিচ্ছি 100টা সিট, সেখানে বিজেপি সেখানে পশ্চিমবঙ্গের 100টা সিটে জেতা হারা মুসলমানের উপরে ডিপেন্ড করে। সেই 100টা সিটে যদি বিজেপি মুসলমান প্রার্থী দেয়, পেট লাগিয়ে বলছি সেই মুসলমান প্রার্থীর জমানত জব্দ হবে, মুসলমান তৃণমূলকেই ভোট দেবে। হুমায়ুন কবির হয়তো কিছু পকেট ভোট পেতে পারে, হুমায়ুন কবির কিছু তার নিজস্ব এলাকাতে পকেট ভোট পেতে পারে, সেইভাবে সে নিজের এলাকাতে কিছু হয়তো 2-3টে সিট সে বার করে আনলো। কিন্তু তার বাইরে পুরো পশ্চিমবাংলার মুসলমান গিয়ে একেবারে দেখুন এখানেই তফাৎ। আপনারা কেন না, এই তো বাবরি মসজিদ, ওটা আলাদা। বাবরি মসজিদের সাথে কিন্তু নির্বাচনে জেতা হারার কোনো ছিল না, অঙ্ক ছিল না। আজকে বাবরি মসজিদটা যদি নির্বাচনের জেতা হারার ব্যাপার থাকতো, তাহলে কিন্তু মুসলমানরা 10 বার ভাবতো। মুসলমান সমাজ রাজনীতি এবং বিশেষ করে নির্বাচনে কাকে ভোট দিতে হবে, সেই অঙ্কটা হিন্দু সমাজের থেকে অনেক ভালো জানে। এইগুলো আমরা কিন্তু আগে থেকে বলছিলাম, আপনারা মানছিলেন না। এইবারে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, একটা নয় 2টো ভিডিও, যেখানে দেখুন এই হুমায়ুন কবিরকে নিয়ে রিপাবলিক টিভি, ময়ূক, তারপরে স্বর্ণালী, মানে ডেকে নিয়ে সেই নিউজ স্টুডিওতে ডেকে এনে মানে এক প্রকার সেই হিরো বানাবার চেষ্টা করলো। এই ময়ূক করেছে, এই স্বর্ণালীরা করেছে তাদের টিআরপির জন্য করেছে। তারপরে এই হুমায়ুন কবির কি বলেছিল, আপনারা আবার ভিডিও দেখেছিলেন যে হিন্দুদের কাছে হুমায়ুন কবির ক্ষমা চাইছে, হ্যানা করছে তেনা করছে। তারপরে সে কি বলছে, পশ্চিমবঙ্গের বুকে রাজনীতিকে কন্ট্রোল করবে মুসলমান সমাজ, এবং যেদিনকে পশ্চিমবঙ্গের বুকে মুসলমান সমাজ রাজনীতিকে কন্ট্রোল করবে, সেদিনকে ওইসব লক্ষ্মীর ফক্ষীর ভান্ডার থাকবে না। ভান্ডার থাকবে, আয়েশা ভান্ডার হবে, খাদিজা ভান্ডার হবে, বেনজির ভুট্টো ভান্ডার হবে, কিন্তু লক্ষ্মীর ফক্ষীর ভান্ডার থাকবে না, লক্ষ্মীর ফক্ষীর। তারপরে কি, সব ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তারপরে সে কি বলছে, এখন সে কি বলছে, শুভেন্দু অধিকারীকে গালাগালি করছে। বিজেপি যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে, সেটার জন্যে কি অঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুমায়ুন কবির বলে দিল, সেটা আগে ভিডিওতে দেখুন। মমতা ব্যানার্জিকে বলছি, বিজেপিকে বাংলার মসনদে বসতে দেব না। আমি হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আমি 100টা সিটে আগামী নির্বাচনে জয়লাভ করব। তাহলে বাকি থাকবে কত, 194। সেই 194টার 60 থেকে 70 থেকে 90% হিন্দু অধ্যুষিত ভোট। তাহলে মমতা ব্যানার্জি 194-এর মধ্যে 150 সিট জয়লাভ করুন। দেখলেন ভিডিওটা? এটা কিন্তু আপনারাই ফেসবুকে শেয়ার করছেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন, এই তো হুমায়ুন কবিরের স্বরূপ বেরিয়ে গেছে। এটা করার আগে আপনাদের সবার আগে হুমায়ুন কবিরকে গালাগালি দেওয়া উচিত কি? ওই যে আরামবাগের এক বাঘ আছে, বসে প্রতিদিন ডলার কামাচ্ছে, ওই যে আপনাদের বার্তা, ওই বার্তার যে বিরাট মানব, তারপরে শুদ্ধ অশুদ্ধ এবং আপনাদের আরো এরকম অনেক পেটো আছে, তাদেরকে গিয়ে বলা উচিত যে আপনারা কি ঢপের আপনারা অ্যানালিসিস করেন। হুমায়ুন কবির এসেছে, মুসলমান ভোট নিয়ে মমতাকে একেবারে ছত্রাক খান করে দেবে, কি অ্যানালিসিস করেন আপনারা? এবারে ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির যেটা করছে, সে তার ধর্মীয় আদর্শ মতবাদের দিক থেকে তাদের যে পবিত্র গ্রন্থে 3/28 সূরাতে যেটা লেখা আছে, সেটাই করছে। আল তাকিয়া ছলনা। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা তো পড়বেন না। আমরা আপনাদের বারবার বলি পবিত্র গ্রন্থটি পড়ুন, ইসলামের স্বরূপকে চিনুন, তাহলে হুমায়ুন কবিরকে চিনবেন। সেখানে কি বলা হচ্ছে, কোনো মুসলমান যেন কোনো মুশরিক বা কাফেরের সাথে বন্ধুত্ব না করে, কিন্তু সেখানে ক্লজটা কি, যদি সেই মুসলিম সেখানে সেই কোনো একটি নির্দিষ্ট এরিয়াতে সংখ্যালঘু হয়, সংখ্যায় কম হয়, তার জানমালের উপরে খতরা এরকম হতে পারে,
তখন সে এমনভাবে ওই মুশরিক কাফেরদের সাথে মিশবে, বন্ধুর মতন মিশবে, যেন সে তাদেরই একজন। আমি বলছি না, পবিত্র গ্রন্থের 3/28 স্পষ্ট লেখা আছে। এবং হুমায়ুন কবির, সেই জন্যই আপনারা দুদিন আগে এই দেখো হুমায়ুন কবির হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, সেটা আলতাকিয়া, ছলনা। আজকে যেটা হুমায়ুন কবির বলছে সেটা হচ্ছে সত্য। 100 সিটে মুসলমান ডিসাইড করবে কে জিতবে না জিতবে, সেখানে হুমায়ুন কবির সে ক্রাউড পুলার, তার মাস আপিল আছে, সেই ভোটটা। কেন হুমায়ুন কবিরকে মুসলমান ভোট দেবে সেটা আসছি এরপরে। আপনারা তো ধৈর্য থাকে না, বলবেন এত বড় বড় ভিডিও করেন, কিন্তু আপনারা গিয়ে শ্যাম শর্মা আরো অনেক চ্যানেল আছে, সেখানে 2 ঘন্টা আড়াই, জয়পুর টক সেখানে 2-2.5 ঘন্টার ভিডিও হলে সেখানে কিন্তু আপনারা বলবেন না যে এত বড় ভিডিও কেন, কারণ তারা সব জানে, আমরা তো কিছু জানি না। যাই হোক, 100 সিটে হুমায়ুন কবির বলছে আমি জিতিয়ে আনবো, আর বাকি যে 194টা সিট মমতাকে বলছে যে সেখানে আপনারা, মানে আপনারা মালাউনরা, মানে মুশরিকরা আপনারা সংখ্যায় বেশি। তো সেই জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 150টা সিট দিতে দেখান। যারা হুমায়ুন কবিরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খিল্লি করেন যে এই তো 8 পাস, সাইকেল মিস্ত্রি, ওই আমার আপনার মতন MA BA BSc MBA BBA থেকে অনেক বেশি কাণ্ডজ্ঞানী, অনেক বেশি জ্ঞানী, রাজনৈতিকভাবে অনেক বেশি শিক্ষিত হচ্ছে হুমায়ুন কবির। তো 150 সিটে আপনি জিতে দেখান, আমি 100, তাহলে হয়ে গেল 250 সিট, বিজেপিকে লাথ মেরে ভাগিয়ে দেবো আমরা। এটাই কিন্তু আসলে এবারে এটা। তাহলে হুমায়ুন কবির কেন আলাদাভাবে এলো? হুমায়ুন কবির কেন তৃণমূলের হয়ে প্রচারে, তৃণমূলের হয়ে একদম অল আউট গিয়ে কেন কাজ করছে না? কেন সে তৃণমূল থেকে বেরিয়ে গেল? এগুলো দেখুন, এগুলো সবই সেট আপ। এগুলো আপনারা বলেন না যে দিল্লিতে বসে আছে চাণক্য, চন্দ্রগুপ্ত, তাদের মাস্টার স্ট্রোক। সরি, আমি জানি না তাদের কোনটাকে দেখে আপনাদের মাস্টার স্ট্রোক মনে হয়। মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, 2টো মাস্টার স্ট্রোক, যার জন্য কিন্তু আজকে অন ডেট, আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026, ভিডিওগুলো আপনারা রেকর্ড করে এবং এই ভিডিও রিপোস্ট করব ইলেকশনের যেদিনকে রেজাল্ট বেরোবে, যে কেন তৃণমূল জিতবে। মমতার 2টো মাস্টার স্ট্রোক, যার জন্য তৃণমূল ড্যাং ড্যাং করে জিতবে। প্রথমটি হচ্ছে যুবসাথী। প্রতিটি পাড়াতে এখন আমরা দেখছি যে প্রতিটি পাড়া, সেখানে এই লক্ষ্মীর ভান্ডার এবং এই যুবসাথী মিলে, দেখুন হিউম্যান রিসোর্স, একটা যেটা মুসলিম সমাজ যেটা বলে যে 7-8টি বাচ্চা মানে কিন্তু বাচ্চা না, তারা হচ্ছে হিউম্যান রিসোর্স। সেরকম অনেক জায়গাতেই আছে, সেখানে কি এই লক্ষ্মীর, এবং এখানে কিন্তু মুসলমান না, হিন্দু সমাজও, একটা বাড়িতে 10-12 জন, তার মধ্যে ধরুন 4-5টা ছেলে মানে বেকার, 4-5 জন মহিলা আছে। ভাবুন তো, লক্ষ্মীর ভান্ডার এবং যুবশ্রী মিলিয়ে কত টাকা সেই বাড়িটাতে ঢুকছে। সে বিজেপি বলছে আমরা জিতলে 3000 টাকা দেবো, আমরা জিতলে যুব ভাতা, উৎসাহ ভাতা হিসেবে 25,000 দেবো। দরকার নেই তো। এখন হচ্ছে ধরতক্তা মারপেরেক। আগেকার দিনে মানুষ খবরের কাগজ পড়তো আধ ঘন্টা ধরে, এখন ওই ফুটকার ইন্দ্রনীল বা ইন্দ্রজিৎ বাবুকে কোট করে বলছি, কালকেই শুনলাম, এত সত্য কথা বলছে, একটা খবরের কাগজের এখন সারাদিনে আয়ু হচ্ছে 3 থেকে 4 মিনিট। আর একটা ভিডিও, সে ভিডিওতে 10 সেকেন্ড রিলস। তো সেই যে আজকের দিনের ধরতক্তা মারপিরেকের যুগে আমি ইনস্ট্যান্ট আমার ওই 2500, 1500 যে টাকাগুলো, এগুলো মিলিয়ে পরিবারে আমার এত লোক আছে, সব মিলিয়ে 20-30 হাজার টাকা চলে আসছে। আমার কি দরকার? আমি চেনা শত্রু ছেড়ে অচেনা বিজেপির দিকে কেন হাত বাড়াবো? এটা হচ্ছে হিন্দু সমাজের মানসিকতা, যে চেনা শত্রু তৃণমূল, যতই আমার বাজে লাগুক, মাসের শেষে আমার এত টাকা বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল, তাকে ছেড়ে আমি অচেনা বিজেপির দিকে কেন যাব? এটা হচ্ছে হিন্দু সমাজের মানসিকতা। আর মুসলিম সমাজ দেখুন, হবার আগেই তো বলে দিলাম যে তারা কমের জন্য করে, তা নইলে আজকে মোহাম্মদ সেলিমের মতন লোক হেরে যায় কেন? প্রতিকুর রহমান, যে আজকে এত একেবারে মানে সুমনের তো বলবো, মানে সুমন তো পারলে প্রায় প্রতিকুরের জুতো চেটে দিত, এবিপি সুমন, সেই প্রতিকুর কেন সিপিএম এর ব্যানারে যখন সে ইয়ে করছে, এত তো ক্রাউড পুলার, সে তার জমানত জব্দ হচ্ছে কেন? আজকে আব্বাস সিদ্দিকী এত লড়াই দিয়েছে, এত ফাইট দিয়েছে, কিন্তু সে এখনো ভাঙড়ে নড়বড়ে অবস্থায় রয়েছে কেন? কারণ ওই যে বললাম, মুসলিম সমাজের ভোট সম্পর্কে, কমের রাজনীতি সম্পর্কে যে ম্যাথমেটিক্সটা করে, সেটার জন্যেই আজকে এরা, এই মোহাম্মদ সেলিম বলুন, প্রতিকুর রহমান বলুন, আব্বাস সিদ্দিকী বলুন, তারা মুসলমান সমাজের কাছে মুরতাদ। কারণ এদেরকে জিতিয়ে তো আমার লাভ হবে না, বা এদেরকে ভোট দিয়ে তো আমার লাভ হবে না, উল্টে ভোট কাটাকাটিতে ওই মুশরিকরা, কাফেররা জিতে যায়। এবারে যেটা ব্যাপার হচ্ছে, হালে 1-1.5 বছর ধরে তৃণমূলের মুসলমান ভোটেও একটা ভাঁটা দেখা যাচ্ছিল।
এবং মুসলিম সমাজকে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছিল এবং মুসলিম সমাজকে বারবারই বলা হচ্ছিল যে আপনাদের কোনো উন্নয়ন হচ্ছে না, আপনাদের কোনো শিক্ষার কোনো বৃদ্ধি হচ্ছে না, এই হচ্ছে না। মানে ব্যাপারটা কি জানেন তো, ওই যে বলে গিভ মি মোর। মুসলিম সমাজকে আজকে ইমাম ভাতা, এই ভাতা, ওই সেই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু করেছিলেন। এবারে কি, আমি ডাল ভাত দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমি একদিনকে ইয়ে পেলাম, পোলাও পেলাম, তারপরের দিনকে বিরিয়ানি পেলাম, আমার তো খিদেটা আরো বাড়তে থাকবে। এইবারে কি হচ্ছে, মুসলিম সমাজের খিদেটা বাড়তে শুরু করলো। সেটা কেবল কিন্তু ওই ভাতা বা ইয়ে না, সিএ এর নামে ট্রেন চালিয়ে দিলাম, ওইটার নামে ট্রেন চালিয়ে দিলাম, এর নামে দাঙ্গা করে দিলাম, এর নামে পিটিয়ে দিলাম। কিন্তু কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু কিছু সময় চোখ রক্ষার জন্য সেখানে অ্যারেস্ট করতে হচ্ছে, কিছু কিছু সময় মানে আর উপায় না দেখে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হচ্ছে। এবং তার সাথে কি এই যে ভাতা যে আরো চাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুক, সে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে বলুন, যেখান থেকে বলুন, যতই ধার করুন, একটা তো লিমিট থাকবে দেওয়ার, পারছে না। সেই জন্য মুসলমান সমাজের কিন্তু মমতা সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হলো, একটা ন্যারেটিভ কিন্তু সাকসেসফুলি তৈরি করা গেছিল যে মমতা মুসলমানের উন্নয়নের জন্য। উন্নয়ন বলতে কি উন্নয়ন আমি কিন্তু বুঝিয়ে দিলাম, প্রকৃত উন্নয়ন না, ওই উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছে না। সেই জন্য মুসলমান সমাজ আস্তে আস্তে কিন্তু একটু হলেও মমতার থেকে সরছিল। এবং হয়তো এরকমও হতে পারতো, এবার হয়তো মুসলমান সমাজ উপায় না দেখে ওই আব্বাস সিদ্দিকী, সিপিএম এইসব দিকে চলে যেত, কংগ্রেসের দিকে চলে যেত। মালদা মুর্শিদাবাদে তো অবস্থাটা খুবই করুণ হয়ে যাচ্ছিল। সেই সময় হুমায়ুন কবিরকে নিয়ে আসা, যে তুমি একজন বাঘী, একজন রেবেল হিসেবে বেরিয়ে যাও। হুমায়ুন কবির একটা রেবেল, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি একটা রেবেল, তুমি একটা বাঘী মুখ, রেনেগেড, তুমি ইয়ে করো, হ্যাঁ মমতা এই মানছি না, মমতা মুসলমানের জন্য করছে না, এই করো না, একটা অ্যাপিল তৈরি করো, তারপরে এই যে বাবরি মসজিদ নিয়ে একটা তৈরি করে দাও। সমস্তটাই কিন্তু হয়েছে কিন্তু ওই নবান্নের ইয়েতে বসে এই প্ল্যানিং গুলো তৈরি হয়েছে। হুমায়ুন কবিরকে এইভাবে বলেছে তুমি একটা রেবেল হিসেবে আমাকে গালাগালি দাও। অনেক সময় অনেক দোকান যখন ভালো চলে না, তখন কি সেই দোকানটার উপরে ব্যাপারে নেগেটিভ প্রচার, সেটা জন্য পজিটিভ কাজ করে দেয়। তো এবারে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া শুরু হলো, মুসলমান সমাজে দেখছি বাহ হুমায়ুন কবির তো কানেক্ট করছে সব, আর হুমায়ুন কবিরের মাস্টার স্ট্রোক হচ্ছে বাবরি, একটা মাস অ্যাপিল তৈরি করে নিল। সেখানেই মমতা দেখছে যে মুসলমান ভোট আজকে আমার থেকে বেরিয়ে যাচ্ছে, যতই আমি কনভিন্স করার চেষ্টা করি, আমি তো কুমিরকে যতই খাওয়াই, কুমির তো তত খেতে চাইবে, আমি দিতে পারছি না। বা কিছু কিছু সময় আইন আদালতের জন্য হয়তো আমাকে এই শাহজাহানের মতন লোককে তুলে আনতে হচ্ছে, যেটা মুসলমান সমাজ কিন্তু একেবারেই ভালোভাবে মেনে নেয়নি। শাহজাহান ক্রিমিনাল হোক, যাই হোক, শাহজাহান কিন্তু তাদের জন্য হিরো। শাহজাহান শেখকে যে তুলে আনতে হয়েছে, এই জায়গাটায় মুসলমান ভোটটা হয়তো নড়বড়ে হয়ে যেতে পারতো। এই কারণেই আজকে হুমায়ুন কবিরকে একজন বাগী হিসেবে, একজন রেবেল হিসেবে সে মুসলিম সমাজে মাস অ্যাপিল ক্রিয়েট করবে, এবং সেটা করতে হুমায়ুন কবির কিন্তু সফল হয়েছে। সে সফল হয়েছে বলে আজকে রিপাবলিক চ্যানেল তাকে ডাকছে। এরপরে দেখুন প্রতিকুর রহমান, সেও আজকে ইয়ে করে যতই গালাগালি দিক সিপিএম এই সেই হানা থানা, সেও বুঝে গেছে যে এইবার ফায়দা নেই, আমাকে যেতে হবে। কারণ প্রতিকুর রহমান রাজনীতিকে গায়ের জামা বানিয়েছে। রেজ্জাক মোল্লার আদর্শে প্রতিকুর রহমান রাজনীতিকে গায়ের জামা বানিয়ে সে তৃণমূলে গেছে। এবারে তার যে জায়গাটায় স্ট্রং হোল্ড আছে সেখানে সে ইনফ্লুয়েন্স করবে। ওই আব্বাস সিদ্দিকী একটা ভাঙড়ে কি হার্ডলি ম্যাটার্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে কেন বলছি, দেখুন আজকে এই যে এই এখানে অ্যানালিসিসটা বোঝালাম যে হুমায়ুন কবির এবং মমতার সেটিংটা কি, কিভাবে তারা দেখছে, এবং সে তো ওপেন স্বীকার করছে এই ব্যাপারটা। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে হুমায়ুন কবির, আব্বাস সিদ্দিকী, প্রতিকুর রহমান, মোহাম্মদ সেলিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই নামগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশি করে এগিয়ে আসে। ঠিক যেটা 1946-এর সময় আমরা দেখেছিলাম হোসেন সোহরাওয়ার্দী, তারপরে এই শেখ মুজিব, তার সাথে তাদের তো চামচা জ্যোতি বসু ছিল। এই মুসলিম লীগকে আটকানোর জন্য কিন্তু ওই যে কৃষক প্রজা পার্টি, ফজলুল হক এবং শ্যামাপ্রসাদ মিলে একটা সরকার তৈরি করেছিল, 1-1.5 বছর চলেছিল শ্যামা হক নামে। কিন্তু তারা কিন্তু ভেবেছিল কি এইভাবে মুসলিম লীগকে তারা আটকাতে পারবে, কিন্তু পারেনি। দিনের শেষে কিন্তু এই বামপন্থী আর এইরকম এই ইয়েতে মুসলিম লীগের অ্যালায়েন্স মিলে কিন্তু একচেটিয়া তারা ইয়ে করতো। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি আর ওই কৃষক প্রজা পার্টি, তাদের কিন্তু অ্যালায়েন্স হিন্দু মহাশয় কিচ্ছু করতে পারেনি। একটা মানুষ বাঁচাতে পেরেছিল, সেটা হচ্ছে গোপাল মুখার্জির তরোয়াল। গোপাল মুখার্জির তরোয়াল না থাকলে, আমি জোর গলায় বলি, ওই 20শে জুন 1947-এর পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা কোনোদিনই হতো না যদি গোপাল মুখার্জি না থাকতো।
তো আজকে কিন্তু আমরা কিন্তু যেটা দেখছি যে মুসলিম সমাজ কিভাবে মুসলমান নেতারাই মুখ হয়ে উঠে আসছে এবং তাদের পিছনে হতে হয়ে ঘুরছে এই নিউজ মিডিয়া, এবং তাদেরকে হিরো করা হচ্ছে, এবং প্রতিটি চায়ের দোকানে এরাই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু, এবং ব্যাকসিটে চলে গেছে অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকসিটে চলে গেছে। এটা ডেঞ্জারাস একটা ট্রেন্ড পশ্চিমবঙ্গের জন্য 2026-এর পরে। 2026-এ তৃণমূল আসবে, কিন্তু তারপরে মমতাকে ব্যাকসিটে তো যেতে, আরো ব্যাকসিটে যেতে হবে। তখন কিন্তু এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রতিকুল রহমান, তারা কিন্তু মমতাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে, এবং মমতাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিলে মমতা যদি বিপদ দেখে, তার অসীম টাকা আছে, তার ভাইপোর অসীম টাকা আছে, তারা সেটা দিয়ে বিদেশেই চলে যাবে। কিন্তু আমার আপনার কিন্তু পালাবার জায়গা নেই। সেই জন্য আমাদেরকে কিন্তু যদি বাঁচতে হয়, গোপাল মুখার্জির পথে কিন্তু অবলম্বন করতে হবে, দেবতার অস্ত্র আমাদেরকে ধরতে হবে। এর বাইরে আর কোনো রাস্তা নেই। সে আপনারা যতই বলুন কেন্দ্রীয় বাহিনী আসছে, আপনারা লাফালাফি করছেন, কেন্দ্রীয় বাহিনী আসবে, প্রচুর তারা উপঢৌকন পাবে, উপঢৌকন পেয়ে ওই লাঠিটা নিয়ে ওই বুথের সামনে বসে থাকবে, করে তারা বাড়ি চলে যাবে। তাদের কোনো ঠেকা পড়েনি। কেন্দ্রীয় বাহিনী এখানে, যেটা আমাদের জাতির কথা সভাপতি আগে বলেছেন, পোস্টিং, কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে পোস্টিং পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে। সেটার জন্য আপনি যদি বলেন যে ভারতীয় আর্মিকে অসম্মান করা, আমরা দুদিন আজকে দেখলাম বিএসএফ এর এক জওয়ান সাম ম্যাথিউ কেরলের কোটি কোটি টাকা তার বাড়ি থেকে ইয়ে করছে। সেইখানে গোপাল মুখার্জির যে মা কালী দেবতার অস্ত্র হাতে যে 1-এর বদলা 10-এর মার করে যে বাঁচার লড়াই, সেটাই হচ্ছে আমাদের একমাত্র লড়াই। তপন ঘোষও বলে গেছিলেন পশ্চিমবঙ্গের ভাগ্য গৃহযুদ্ধের মাধ্যমে নির্ণয় হবে। এবারে জিনিসটা আপনারা গৃহযুদ্ধের জায়গায় নিয়ে যেতে পারবেন, নাকি ব্যাপারটা ওয়ান সাইডেড খেলা হবে, পুরোটাই আপনাদের উপরে নির্ভর করছে। নমস্কার, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।